হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম। 1 নভেম্বর, জাস্ট কয়েকটা দিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলে 3টা বড় বড় বহুতই ইম্পর্টেন্ট প্রজেক্টের কিন্তু লঞ্চ প্রোগ্রাম করেছেন, যেটাতে এগুলোকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে শুরু করার জন্য। এর মধ্যে একটি ইম্পর্টেন্ট হচ্ছে আগরতলা থেকে আখাউড়া যে স্টেশন আছে সেটার মধ্যে যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এটার জন্য ট্রায়ালও হয়েছে 30 অক্টোবরে। বাকি দুটো প্রজেক্ট সম্বন্ধেও কথা বলবো এই ভিডিওতে, প্লাস কিভাবে এই যে আমাদের আখাউড়া থেকে আগরতলার যেই রেলপথটা সেটা কিভাবে আমাদেরকে ভবিষ্যতে হেল্প করতে পারে, সেটা কিভাবে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টে ত্রিপুরার নয় শুধু নর্থ ইস্টের অনেক স্টেটের ইকোনমিক ডেভেলপমেন্টে সেটা কীভাবে হেল্প করতে পারে, ইভেন বাংলাদেশের জন্য এই প্রজেক্টগুলো কীভাবে হেল্পফুল, এই জিনিসগুলো কিন্তু জানা খুব দরকার। বিভিন্ন ইন্টারভিউতে এবং রিটেন এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আর পুরো যে প্রেজেন্টেশনটা হবে একদম ইনফরমেশনে ভরপুর হবে, সাথে থাকবেন লাস্ট পর্যন্ত। আর এখনও যদি ভিডিওকে চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমাদের অনেকটা মোটিভেশন মিলে। আর প্লিজ কমেন্ট করবেন, কমেন্টে আমাদের অ্যাকচুয়ালি মোটিভেশন লেভেলটা আরও বেশি হাই হয়ে যায়, যে আপনাদের কেমন লাগছে, কি জিনিস চেঞ্জ করলে আপনাদের ভালো হবে, কোন ধরনের টপিকের উপর আমরা আসব। লাস্ট একটা ভিডিওতে অনেকে 3-4টা টপিকের কথা বলেছেন, ওগুলোর উপর আমরা ভিডিও নিয়ে আসছি। উই টেক every suggestion seriously that you will understand in long run. তো প্লিজ আপনারা কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের টপিকটা। তাহলে প্রথমে আমরা কথা বলবো আগরতলা থেকে কলকাতার জন্য কিন্তু বাস সার্ভিস আছে, ইজন্ট ইট? তো এইটার সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট আমরা কথা বলবো, তো সেগুলো আগে বলে নিই। তো একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে ঢাকা টু কলকাতা যে বাস সার্ভিস, সেটা কত সালে শুরু হয়েছিল? 1999-এ শুরু হয়েছিল। আর 2003 সালে শুরু হয়েছিল ঢাকা টু আগরতলা, ঠিক আছে? ঢাকা টু আগরতলা। আর কি হয়েছে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে দূরত্বটা আগরতলা থেকে কলকাতার, সেটা 500 কিলোমিটারের কাছাকাছি, নট এক্স্যাক্টলি 500 কিলোমিটার, এটা অ্যারাউন্ড 470 কিলোমিটার। তো চিন্তা করুন, আমরা যদি পুরোটা জেনারেলি যদি আমরা একটু পরে ম্যাপ দেখাবো, ম্যাপ যদি পুরোটা দেখেন, বাসে যদি কলকাতা থেকে আগরতলা আসতে হতো 1650 কিলোমিটারের আপনাকে লং ডিস্টেন্স কভার করতে হতো, whereas you are going only 470 কিলোমিটার, which is really very low. তো আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দুই দেশের মধ্যে প্রপারলি ডিসকাশনের পরে সাইন বাগানের সব কিছু হয়ে এরপর কলকাতা ঢাকা আগরতলা যে বাস সার্ভিস সেটা শুরু হয়েছিল কত সালে? 2015-তে শুরু হয়েছিল, 2015-তে শুরু হয়েছিল। এবার আমি বলি যে আমরা যদি আগরতলা থেকে চিন্তা করি কলকাতা পর্যন্ত যেতে কি কি ইম্পর্টেন্ট জায়গা, কোন রুটটা নেওয়া হয়, সেই জিনিস সম্বন্ধে আমরা এখন ডিসকাশন করি। তো বেসিক্যালি কি হয়, আখাউড়া বর্ডারে যাওয়া হয়, সেখানে ইমিগ্রেশন থাকে, আমাদের এই পারেও ইমিগ্রেশন থাকে, ওই পারে আবার বাংলাদেশের ইমিগ্রেশন থাকে। তাই সেজন্য আমি লিখলাম যে বোথ কান্ট্রিজের ইমিগ্রেশন, ঠিক আছে? তো সেই ইমিগ্রেশন পার হওয়ার পরে এদিকেও ইমিগ্রেশন চেক হবে, সেদিকেও হবে, সঙ্গে ভিসা কিন্তু লাগবে। ওদিকে যেতে হলে আপনাকে ভিসা পারমিশন নিয়ে নিতে হবে আগের থেকে বাংলাদেশ হাই কমিশন থেকে, যে আপনি এই জন্য যাচ্ছেন। আগে তো যে ইন্দো বাংলা পাসপোর্ট বা সামথিং ওয়াজ দেয়ার, তো যেটা দিয়েও হয়ে যেত, এখন তো যাই হোক ওগুলো আর চলছে না, এখন নর্মাল পাসপোর্ট দিয়েই চলছে। সেখান থেকে আশুগঞ্জ হয়ে ঢাকা পৌঁছবে, সেখান থেকে বিশ্ব রোড ধরবে, ঢাকাতে বিশ্ব রোড আছে, বিশ্ব রোড ধরবে। এবার আর অন্যান্য কিছু স্টপ হয়, সেটা পদ্মা রিভার পার করবে, ঠিক আছে? পদ্মা রিভার পার করবে। আগে কিন্তু কমপ্লিটলি ফেরি দিয়ে পার হতো, ব্রিজ হওয়ার আগে ফেরিতেই বাস তোলা হতো। এখনও বিভিন্ন কারণে হতে পারে ফেরিতে তুলতেও পারে, বাট মোস্টলি এখন তো ব্রিজ দিয়ে যাওয়া যাবে। এরপরে বেনাপোল বর্ডার চেকপোস্ট যেটা আছে এই সাইডে, সেখানে যাওয়া হবে। এরপরে পেট্রাপোলে গিয়ে চেকপোস্ট পার হয়ে বারাসাত হয়ে সেটা কোথায় যাবে? কলকাতায় পৌঁছবে। তো এই জিনিসটা একটু জেনে রাখা দরকার, তাহলে আপনার রুটটা একদম ক্লিয়ার থাকবে, মাথায় থাকবে। এখন যদি আমরা ভারতের ম্যাপ দেখি, আমরা একটা আজীব জায়গাতে আছি, আমাদের লোকেশন খুবই সুন্দর বাট একটু আজীব। রিজন ইজ ভেরি সিম্পল, ইট ইজ ডিভাইডেড বাই দ্য ডিভিশন অফ ব্রিটিশ। দে আর রিয়েলি
I should not say good person, I should say clever person, and not in a good way, in a bad way. কারণটা হচ্ছে ওনারা এমনভাবে প্রত্যেকটা জিনিস করে গেছেন, যেখানে যেখানে ভাগ করেছেন। আজকে যে ইসরায়েল আর প্যালেস্তাইনের যুদ্ধ হচ্ছে, সেটার পেছনেও কিন্তু ব্রিটিশের আচ্ছা কাছে হাত আছে। এমনভাবেই ভাগ করে গিয়েছিলেন ওয়ার্ল্ড ওয়ারের পরে। সেম টু সেম আমাদেরকে এমনভাবে ভাগ করে গেছেন যাতে করে বিভিন্নভাবে আমাদের প্রবলেম হতে থাকে। পাকিস্তানে এইদিকে, এখানে আবার বাংলাদেশ এইদিকে, দুটো নাকি পাকিস্তান। হরে কৃষ্ণ। এটা পুরোটা পার করতে কেমন সমস্যা হবে বলুন তো, কীভাবে চলবে? সেজন্যই এত যুদ্ধ, এত কিছু। তো যাই হোক, আমরা আমাদের কান্ট্রির, ভারত তো অ্যাকচুয়ালি দরিয়াদিল কান্ট্রি, অনেক 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 জায়গা ছেড়ে দিয়েছে। আজকে যদি আমরা গ্রেটার ইন্ডিয়ার কথা বলি, তাহলে ইন্ডিয়া অনেকটা বড় ছিল। চলুন ওসব কথা না গিয়ে আমরা এতে যাই। কিন্তু আমি শুধু এই কথাটা এই জন্য বলছি, আমাদের ইন্ডিয়া ইজ রিয়েলি গুড সব দিক থেকে, সেজন্য কথাটা ভাবুক হয়ে বলছি। তো এখানে কি হচ্ছে, আজকের দিনে আমরা কিন্তু আগরতলা থেকে কলকাতা যেতে হলে একদম এইভাবে ঘুরে 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 আসাম হয়ে, ওয়েস্ট বেঙ্গল হয়ে, দুনিয়া পার হয়ে যেতে হয়। ওয়ারেস আমাদের বন্ধু রাষ্ট্র বাংলাদেশ হয়ে যদি সেই জিনিসটা যায়, যেভাবে আমাদের ফ্লাইট আসে, এত লম্বা দূরত্ব ফ্লাইট চলে আসে আমরা 35 মিনিটে, বলতে 45 মিনিট, কিন্তু 35 মিনিটে ফ্লাইট পৌঁছতে পারে। তো চিন্তা করুন দূরত্বটা কত ছোট হবে। তো এখান দিয়ে যদি আমরা ডাইরেক্ট যাই, যেমনভাবে বাস যায় তেমনভাবে যদি ট্রেনও যাওয়া যায়, তাহলে কিন্তু ডিস্টেন্সটা অনেক কমে যাবে। আর আমাদের ওভারঅল বাণিজ্য সব কিছুতে, যেহেতু এটা একটা বন্ধু রাষ্ট্র, বিভিন্নভাবে আমরা কিন্তু কানেক্টেড। আমাদের মধ্যে ট্রেড হিউজ পরিমাণে চলে। বাংলাদেশ ওয়ান অফ দ্য বিগেস্ট ট্যুরিস্ট, ইন্ডিয়া বাংলাদেশের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট ট্যুরিস্ট স্পট, আর ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট অথবা ফার্স্ট লার্জেস্ট ট্যুরিস্ট আসে হচ্ছে বাংলাদেশ থেকে। তো শুধু তাই নয়, ইভেন বাণিজ্যিকভাবেও একটা কান্ট্রি আর একটা কান্ট্রির উপর হিউজ পরিমাণে ডিপেন্ডেন্ট। তাহলে যখন এই ধরনের কানেকশন হয়ে যাবে, তো তাতে শুধু যে মনিটারি বেনিফিট হবে তাই নয়, বিভিন্ন অন্যান্যভাবে আমাদের বন্ধুত্বের সম্পর্ক আরও বেশি বেড়ে যাবে। ওকে, তো এটা যে কোনো রাষ্ট্রের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার যদি আমি ব্যাকগ্রাউন্ডের কথা বলি, যে জিনিসটা আপনারা ম্যাপে দেখতে পেরেছেন, যে ত্রিপুরাটা এমন একটা লোকেশন, চারিদিকে কিন্তু বাংলাদেশ দেখতে পাচ্ছেন। একদিকে একটু মিজোরাম হয়ে, আসাম হয়ে আপনি যেতে ইন্ডিয়ার সঙ্গে কানেক্ট হতে পারছেন, ঠিক আছে? আর বাকি চারিদিকে কি বাংলাদেশ হচ্ছে। তো এখানে যদি আমরা দেখি যে ত্রিপুরা শেয়ার্স অ্যান 856 কিলোমিটার লং ইন্টারন্যাশনাল বর্ডার উইথ বাংলাদেশ। কত বড় বর্ডার! ত্রিপুরা কতটুকু? ত্রিপুরা অনেক ছোট, সেই হিসাবে এত বড় বর্ডার বাংলাদেশের সঙ্গে থাকা কিন্তু ভর্তি আজীব ব্যাপার। আর সেটাকে আমরা যদি ইউটিলাইজ না করতে পারি, তাহলে ওভারঅল নর্থ ইস্টের জন্য কিন্তু সেটা ভালো হয় না। আর সেটা আমরা সাধারণত কীভাবে কানেক্টেড? থ্রু আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, শিলিগুড়ি এরিয়া দিয়ে আমরা কানেক্টেড আছি। ইন্ডিয়ার মেইনল্যান্ড ইন্ডিয়া বলবো, বা ইন্ডিয়ার সঙ্গে আমরা কানেক্টেড। আমরাও ইন্ডিয়া, কিন্তু আমি সেন্ট্রাল ইন্ডিয়ার কথা বলছি, যে সেন্ট্রাল ইন্ডিয়াতে যেতে গেলে আমাদেরকে অনেকটা ঘুরে ওইসব হয়ে যেতে হয়। এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা দেখছিলাম, সেটা হচ্ছে যে প্রায় 31 থেকে 36 ঘন্টা যে সময়টা লাগতো, সেই জিনিসটা কোথায় পৌঁছে যাচ্ছে? সেই জিনিসটা কিন্তু 10 ঘন্টায় পৌঁছে যাবে, 9 ঘন্টাও লাগতে পারে, হুইচ ইজ হিউজ বেনিফিট, খুবই বেনিফিশিয়াল জিনিস। আরেকটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি 2020-এ কমপ্লিট হওয়ার হিসাবে প্ল্যানটা ছিল। কোন প্ল্যানটার কথা বলছি? যেটা হচ্ছে আমাদের আখাউড়া থেকে একদম পুরো সোজা কথা হচ্ছে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত রেলওয়ে যে রুটটা হবে সেটার কথা। কিন্তু বিভিন্ন কারণে, সে প্যান্ডেমিক হোক বা অন্যান্য যে কারণ, বানাতে গিয়ে অনেক পরিমাণে ল্যান্ড অ্যাকোয়ার করতে হয়, এইসব জিনিসে হিউজ সমস্যা আসে। আপনারা বিভিন্ন হাইওয়ে হতে গেলে দেখবেন, বা বিভিন্ন রকম যে প্রজেক্টে দেখবেন, যখন ল্যান্ড অ্যাকোয়ার করতে হয় সেই জিনিসটা তো অনেকটা সময় চলে যায়। তো এই জিনিসটাতে লেট হয়ে যায়, তো সেই জন্য লেট হয়েছে। এবার নেক্সট যদি আমরা পয়েন্টে যাই, যে 1 নভেম্বর 2023, বড় ইম্পর্টেন্ট দিন। সেদিন ডিজিটালি আমাদের প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের প্রাইম মিনিস্টার বসে ওনারা কি করেছেন?
তিনটা প্রজেক্টের শিলান্যাস বলবো না, সেটা হচ্ছে তিনটা প্রজেক্টকে লঞ্চ করেছেন। খুব ইম্পর্টেন্ট, শিলান্যাস বহু হয়ে গিয়েছিল, এখন লঞ্চ করেছেন। সেগুলোর মধ্যে এখন আমরা একটু ভেতরে ভেতরে যাব। একটা হচ্ছে কি মোংলা পোর্ট অথরিটি সম্বন্ধে নিশ্চয়ই শুনেছেন। তো সেটার জন্য একটা কি হয়েছে, খুলনা মোংলা পোর্ট লাইন, সেটা ইনোগ্রেশন হয়েছে। সেটা কিভাবে হয়েছে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। টোটাল $388.92 মিলিয়ন দেওয়া হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে, ঠিক আছে। এটা কি হিসাবে, মানে একটা ক্রেডিট লাইন দেওয়া হয়েছে, কিন্তু সাবসিডাইজড ক্রেডিট লাইন দেওয়া হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে বাংলাদেশ গভর্নমেন্টকে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট কি, হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে খুলনা এই যে মোংলা পোর্টটা আছে সেটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট পোর্ট অফ বাংলাদেশ। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পোর্ট অফ বাংলাদেশ। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। কেন, মোংলা পোর্ট যেহেতু সেকেন্ড লার্জেস্ট বাংলাদেশের, মানে বুঝতে পারছেন আচ্ছা কাছে বড়, তো সেখানে কিন্তু বিভিন্ন দিক থেকে মাল টাল কিন্তু মোংলাতে আরামসে পৌঁছে যেতে পারবে। তো সেখান থেকে যখন খুলনা কানেক্টেড, খুলনার থেকে ওয়েস্ট বেঙ্গল কানেক্টেড, তাহলে আপনি চিন্তা করুন পোর্টের থ্রুতে কিন্তু বহু জিনিস আদান প্রদান করাটা অনেক ইজি হয়ে যাবে। ইভেন আমার অন্যান্য পার্টের থেকেও, ইভেন ত্রিপুরার থেকে বলি বা চিটাগাং দিয়ে কোনো জিনিস যদি মোংলা পোর্টে পৌঁছানোটা, সেটা পৌঁছানোটা বহুত ইজি হয়ে যায়। কিন্তু মোস্টলি এটাতে কিন্তু বেনিফিশিয়াল হবেন বাংলাদেশ, কারণ বাংলাদেশের জন্য এই পোর্টটা অনেক ইম্পর্টেন্ট। আর সেটা ট্রেন লাইনের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, তার মানে ওনাদের পুরো যে কান্ট্রিটা আছে, কান্ট্রিতে মানে এটা যুক্ত হয়ে যাচ্ছে। আর এটার সঙ্গে যদি অন্য কান্ট্রি যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু ওই পোর্টটা অন্য কান্ট্রিও ইউজ করতে পারবে, ঠিক আছে। আর ওই যে আখাউড়া আর যে রেল লিঙ্কটা, আর প্লাস মোংলা খুলনার যে রেলওয়ে লাইনটা, সেটা বাদ দিয়েও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেদিন ইনোগ্রেশন হয়েছে, সেটা হচ্ছে যে লঞ্চ হয়েছে মৈত্রী সুপার থার্মাল প্লান্ট। এটার সেকেন্ড ইউনিট, ফার্স্ট ইউনিট এর আগেই শুরু হয়ে গেছিল, এখন সেকেন্ড ইউনিট শুরু হয়ে গেছে। চলো একটু ডিটেলস আমরা দেখে নেব নেক্সট স্লাইডগুলোতে। তো এখানে যদি আবার একটা ডায়াগ্রাম দিয়েছি, তো মনে রাখতে হবে আমরা যে এই যে ক্রস বর্ডারটা শুরু হচ্ছে, আগে কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু কানেকশন আছে রেলওয়ে লাইনে, ঠিক আছে। এটা কিন্তু 6th ক্রস বর্ডার রেল লিঙ্ক বিটুইন দিস টু কান্ট্রিজ, ঠিক আছে। এটি ইম্পর্টেন্ট জিনিস। 30th অক্টোবর মানে মানডে, লাস্ট মানডেতে আমাদের অলরেডি একটা ট্রায়াল হয়েছে। কি ট্রায়াল? গুডস ট্রেনের ট্রায়াল হয়েছে, ওকে। সেটা কোথা থেকে কোথায়? গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অন দ্য বাংলাদেশ সাইড টু নিশ্চিন্তপুর ইন ত্রিপুরা। এই দুটো জায়গার মধ্যে ট্রেন পাঠানো হয়েছে, সাকসেসফুলি পাঠানো হয়েছে, কমপ্লিটলি সাকসেসফুল হয়েছে। এটার অলরেডি মিডিয়া কভারেজ সব কিছু আপনারা দেখবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, গঙ্গাসাগর থেকে এই যে নিশ্চিন্তপুর আছে, এটার কিন্তু টোটাল দূরত্ব হচ্ছে 6.1 কিলোমিটার। তো এত কিলোমিটারেরই ট্রায়াল টেস্ট হয়েছে। আর টোটাল যে প্রজেক্টটা আছে আখাউড়ার থেকে আমাদের এই সাইড আগরতলার থেকে আখাউড়া স্টেশন পর্যন্ত, সেটা হচ্ছে 12.24 কিলোমিটার। তার মধ্যে 5.46 কিলোমিটার যেটা আছে সেটা ইন্ডিয়ার সাইডে, আর 6.7 কিলোমিটার যেটা আছে সেটা বাংলাদেশ সাইডে, ঠিক আছে। আর এটার মধ্যে আরো ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আছে যেটা আমরা নেক্সট স্লাইডে বলতে যাচ্ছি। সেটা হচ্ছে জাস্ট 1 সেকেন্ড, ওকে। তো সেটা হচ্ছে এটা কিন্তু 2012-13তে এটা স্যাংশন করা হয়েছিল, ঠিক আছে। আর এরপরে মানে এটার জন্য ফাউন্ডেশন স্টোন বাগারা সব কিছু লে করা হয়েছে কখন? জুলাই 2016-তে। আর 2020-এর ভেতরে এটা শেষ করা হবে সেই হিসাবে কিন্তু কথা ছিল, ওকে। আর এটার মধ্যে কিছু মেজর ব্রিজও আছে আর 3টা মাইনর ব্রিজেসও আছে, ওকে। 1 মেজর ব্রিজ আর 3টা মাইনর ব্রিজও আছে। আর এটা একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে 392.52 crore rupees as a grant দিয়েছেন এই প্রজেক্টটার জন্য। গ্রান্ট মানি দে উইল নট টেক ইট ব্যাক, নর্মালি দিস ইজ হোয়াট হ্যাপেন্স। তো ইন্ডিয়া তো আর চায়না নয়, বেসিক্যালি ইন্ডিয়া যখন কাউকে হেল্প করে তো হেল্পের মতো হেল্প করে, ওই নয় যে আপনাকে মানে কোনোভাবে ক্রেডিট দিয়ে একদিন ওখান থেকে শুধু ফায়দা তোলার চক্কর। সেটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ার হিস্ট্রিতে করেনি, নট ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ার হিস্ট্রিতে হয়নি এই জিনিস। যদি ইন্ডিয়া চাইতো তাহলে যেই আমাদের লম্বা হিস্ট্রি আমরা অনেক কিছু করতে পারতাম, বাট উই শুড নট ডু দ্যাট। আরেকটা ব্যাপার হচ্ছে
এবার যখন এটা নিশ্চিন্তপুর আসলো ট্রেনটা, তখন যে প্রেস কনফারেন্স বাগেরা হয়েছে সেখানে এটাই জানা গেছে যে টোটাল কস্ট এই প্রজেক্টটার গেছে 862.5 crore রুপিস, ওকে, ইন্ডিয়ান রুপিসের হিসাবে। এবার মৈত্রী সুপার থার্মাল যে প্ল্যান্টটা আছে সেটা সম্বন্ধে একটু ডিসকাশন করি। তাহলে খুলনা আর মংলার পোর্টের সেটা সম্বন্ধে আমরা কথা বললাম, আখাউড়ার যে এই যে রেল লিঙ্কটা সেটা সম্বন্ধে কথা বললাম। নেক্সট আমরা এখন কথা বলছি কোনটা, মৈত্রী সুপার থার্মাল প্ল্যান্ট। এটার ইউনিট 1টা লঞ্চ হয়েছিল কখন, সেটা লঞ্চ হয়েছিল সেপ্টেম্বর 2022-এ, ঠিক আছে, সেপ্টেম্বর 2022-এ। তাহলে এখন কখন, আবার নভেম্বর 2023-এ কিন্তু সেকেন্ড ইউনিটও শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানেও কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ফাইন্যান্সিং করেছে, তার মানে ক্রেডিট দিয়েছে, কনসেশনাল ফাইন্যান্সিং, ক্লিয়ারলি লেখা আছে কনসেশনাল ফাইন্যান্সিং অফ $1.6 billion, ওকে, $1.6 billion। আর এই যে প্রজেক্টটা আছে এটা টোটাল কিন্তু বাংলাদেশে 1320 মেগাওয়াট পাওয়ার উৎপাদন হবে। তার মানে বাংলাদেশের যে পাওয়ারের যে সমস্যা আছে সেটা কিন্তু অনেকটাই নির্মূল, আই শুড নট সে, মানে অনেকটাই কমে যাবে। আর সেটা এরিয়াটা হচ্ছে রামপাল, বাংলাদেশে। এটা একটা ওই এরিয়ার একটু কনস্ট্রাকশনের টাইমের ফটো, ওকে। আশা করি যথেষ্ট ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। এটার মধ্যে কিন্তু বারবার দেখে নেবেন, আর পিডিএফটা লিঙ্কে পেয়ে যাবেন, কমেন্টে পেয়ে যাবেন, প্লিজ পিডিএফটাও নিয়ে নেবেন। অনেকগুলো জিকে টাইপ কোশ্চেন এগুলোর থেকেই বানানো যাবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, খাস করে ইন্টারভিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো প্লিজ, ইফ ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, ওয়াচ দ্য ভিডিও অ্যাগেইন। আর প্লিজ যত কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আছে বা অন্যান্য ভিডিও আছে সেগুলো দেখতে থাকবেন, কমেন্ট দিতে থাকবেন, আমাদের জানাতে থাকবেন কী ধরনের ভিডিও বানানো উচিত, কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগছে, সব কিছু জানাতে থাকবেন। তাতেই আমাদের মোটিভেশন লেভেলটা অনেকটা বেড়ে যায়, যাতে করে আপনাদের জন্য আরও বেশির থেকে বেশি কন্টেন্ট নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ।